Welcome student, welcome to your favorite chemistry channel কেম ও ক্যাফেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা ক্লাস 11 এর একটা টপিক কেমিক্যাল বন্ডিং, তার আন্ডারে আমরা ভিএসইপিআর থিওরি পড়ছি। ভিএসইপিআর এর ফার্স্ট ক্লাস আমরা অলরেডি কমপ্লিট করেছি। যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখো, কারণ আদারওয়াইজ তোমরা কিন্তু আজকের ক্লাস বুঝতে পারবে না। তো বারবার তোমাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলো যেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং অতি অবশ্যই খাতায় নোট করবে কথাগুলো। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করে জানাও যে স্যার এই জায়গায় আমার প্রবলেম হচ্ছে। ওকে, চলো তাহলে শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। সো ভিএসইপিআর থিওরির আমরা বিভিন্ন ধরনের কনসেপ্ট পড়েছিলাম, যে সেখানে কি কি ধরনের হাইব্রিডাইজেশন আসতে পারে, সেখানে কি কি ফ্যাক্টর কাজ করতে পারে, লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে কি ধরনের প্রভাব হতে পারে, প্রত্যেকটা জিনিস আমরা ওখানে দেখেছি। ক্লিয়ার? এবারে আজকে আমরা আগের দিন আমরা একটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট ডিসকাস করেছিলাম। আজকে আমরা কি করব না, আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে স্ট্রাকচার ডিটারমিনেশন করা ডিসকাস করবো, যে আমরা বিভিন্নভাবে স্ট্রাকচার কিভাবে ডিটারমিনেশন করতে পারি, অর্থাৎ কোন একটা মলিকিউল তার স্ট্রাকচার কি হবে বা কি ধরনের জায়গায় আমরা যাব, সেই স্ট্রাকচার ডিটারমিনেশন আজকে করব। ঠিক আছে? অর্থাৎ আজকে আমাদের কাজ হবে ভিএসইপিআর থিওরি ইউজ করে স্ট্রাকচার ডিটারমাইন করা। অর্থাৎ আমরা দেখেছি যে 109 ডিগ্রি 28 মিনিট মানে ওরকম দেখতে হবে, চারটে বন্ড 109 ডিগ্রিতে বেঁকে যাবে, বা H2O একটা ওরকম বেন্ড শেপ হয়। তাহলে এগুলো কোথায় কি কখন হয় সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আজকে আলোচনা করব। ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে গোটা জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। এরপরে আরো মন দিয়ে ভিডিওগুলো দেখো, যাতে তোমাদের ভিডিওগুলো আরো বেশি বেশি পরিমাণে কাজে লাগে। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তাহলে আগের দিন লাস্ট যেখানে বলেছিলাম যে আমরা ইলেকট্রন পেয়ার, টোটাল ইলেকট্রন পেয়ার কাউন্ট করার জন্য আমরা একটা ফর্মুলা বলেছিলাম। তো টোটাল ইলেকট্রন পেয়ারটাকে আমি বলছি পি। পি কি এখানে? পি হচ্ছে এখানে টোটাল ইলেকট্রন পেয়ার, মানে যতগুলো ইলেকট্রন পেয়ার আছে, ঠিক আছে, যতগুলো ইলেকট্রন পেয়ার আছে, অর্থাৎ লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার। পি মানে টোটাল ইলেকট্রন পেয়ার অর্থাৎ লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার। সেটা ফর্ম কি বলেছিলাম? হাফ, উঠতে বসতে জিজ্ঞেস বলতে বলেছিলাম ভি প্লাস এল প্লাস এ মাইনাস সি, বা ভি প্লাস এল প্লাস এ মাইনাস সি বাই 2, এভাবে মনে রাখতে বলেছিলাম, তাই তো? যেখানে ভি কি, যেখানে ভি হচ্ছে যেটা আবার সেন্ট্রাল অ্যাটম হবে, সেই সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স সেল বা যোজ্যতা কক্ষে কতগুলি ইলেকট্রন থাকবে তার সংখ্যা, সেটা হচ্ছে কি ভি। ঠিক আছে? তারপর এল কি বলেছিলাম? এল কি বলেছিলাম? এল বলেছিলাম যে সেন্ট্রাল অ্যাটমের সাথে কতকগুলি একযোজি মৌল উপস্থিত আছে তার সংখ্যা বলেছিলাম, অর্থাৎ নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। মোনোভ্যালেন্ট অ্যাটম অর্থাৎ একযোজি মৌল, একযোজি পরমাণুর সংখ্যা এল। ঠিক আছে? মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট যে একযোজি হতে হবে। দ্বিযোজি ত্রিযোজি তাদেরকে আমরা ক্যালকুলেট করব না। ঠিক আছে? এ কি বলেছিলাম? এ বলেছিলাম অ্যানায়নিক চার্জ, ঋণাত্মক আধান। আর সি বলেছিলাম ধনাত্মক চার্জ বা ক্যাটায়নিক, এই ধনাত্মক আধান বা ক্যাটায়নিক চার্জ। মাথায় থাকবে কি বলেছি, না দেখে থাকলে আবারও বলছি পুরনো ভিডিওটা দেখো। ভি হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের যোজ্যতা কক্ষের ইলেকট্রনের সংখ্যা, এল হচ্ছে সেন্ট্রাল যে অ্যাটম আছে তার সাথে যুক্ত একযোজি পরমাণুর সংখ্যা, এ হচ্ছে অ্যানায়নিক চার্জ, সি হচ্ছে ক্যাটায়নিক চার্জ। ক্লিয়ার? ওকে, এরপরে
এখান থেকে যখন পি বেরোবে আমরা কি করব, যে এই এল যতগুলি হবে, এল যতগুলি থাকবে সেই সংখ্যাটাকেই, অর্থাৎ এল ইকুয়াল টু আমরা বলে দেব বন্ড পেয়ার, অর্থাৎ যতগুলি এল এর সংখ্যা বা যতগুলি এল হবে সেই সংখ্যাটাই হবে বন্ড পেয়ারের সংখ্যা। আমরা এক্সাম্পল যখন দেব তখন আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বাকি কি হবে না, বাকি যেটা হবে সেটা হচ্ছে লোন পেয়ার। লোন পেয়ার সমান আমরা লিখতে পারবো টোটাল ইলেকট্রন পেয়ার মাইনাস বন্ড পেয়ার। লোন পেয়ার সমান আমরা লিখতে পারবো টোটাল ইলেকট্রন পেয়ার মাইনাস বন্ড পেয়ার। ক্লিয়ার? এইভাবে পুরো জিনিসটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, এইভাবে টোটাল জিনিসটা আমরা এখানে ক্যালকুলেট করব। এইভাবে পুরো জায়গাটা আমাদের কিন্তু করতে হবে। বুঝতে পারা গেছে? তাহলে এবার পর আমরা ধাপে ধাপে জিনিসগুলো দেখার চেষ্টা করি। ঠিক আছে, আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে এক একটা ধরনের এক্সাম্পল দেখব এবং এক্সাম্পল দিয়ে আমরা সেই জায়গাটা দেখব। ঠিক আছে, ধরো প্রথমে আছে একদম শুরুতেই টোটাল ইলেকট্রন পেয়ার। ঠিক আছে, তারপরে সেখান থেকে লোন পেয়ার, তার জিওমেট্রি এবং শেপ। কি বললাম? টোটাল ইলেকট্রন পেয়ার, লোন পেয়ার, জিওমেট্রি, শেপ, কিরকম কি হয়। ঠিক আছে, এবং এক্সাম্পল আমরা দেখব এবং আমরা সঙ্গে দেখব হাইব্রিডাইজেশন। তাই টোটাল ইলেকট্রন পেয়ার যদি 2 হয় আর যদি লোন পেয়ার 0 থাকে, অর্থাৎ এই দুটো পেয়ারই হচ্ছে আমার বন্ড পেয়ার, তাহলে এখানে একটা বন্ড পেয়ারের কলাম করে নিতে পারো। যেখানে যদি বন্ড পেয়ারও 2 হয় তখন তাহলে তার জিওমেট্রি কি হবে? তখন তার জিওমেট্রি হবে লিনিয়ার। ঠিক আছে, শেপও কি হবে? শেপও হবে লিনিয়ার। ঠিক আছে, কারণ আমরা জানি যদি লোন পেয়ার না থাকে তখন শেপ এবং জিওমেট্রি দুটোই একই হয়। তাহলে এক্সাম্পল কি কি আছে? ধরো BeCl2, ঠিক আছে, CO2, এরা হচ্ছে কিসের এক্সাম্পল? এরা হচ্ছে যদি আমার দুটোই বন্ড পেয়ার থাকে, কোনো লোন পেয়ার না থাকে, তার এক্সাম্পল আমরা এখানে দিলাম। ক্লিয়ার? তাহলে হাইব্রিডাইজেশন কি হবে? একদম লাস্টেই বলেছিলাম যে যদি দুটোই আমার টোটাল আমার নাম্বার অফ পেয়ার অফ ইলেকট্রন যদি 2 হয় সংখ্যাটা, তখন আমি কি কি করে করব? হাইব্রিডাইজেশন বলেছিলাম একটা S এবং একটা P, তাই না? হাইব্রিডাইজেশন হয়ে যাবে SP। ঠিক আছে, এবারে যদি একটি বন্ড পেয়ার একটি লোন পেয়ার হয়, যদি একটি বন্ড পেয়ার একটি লোন পেয়ার হয়, তখন আমার জিওমেট্রিতে কিন্তু মাথায় রাখতে হবে যে জিওমেট্রি যাই থাকুক না কেন, যদি আমার টোটাল নাম্বার অফ পেয়ার যদি 2 হয় তখন আমার জিওমেট্রি সবসময় লিনিয়ার হবে বা সরল রৈখিক হবে, বা সরল রৈখিক হবে। ঠিক আছে, শেপ তখন চেঞ্জ হয়ে যেতে পারে, শেপ চেঞ্জ হয়ে যেতে পারে। সেই শেপটা যখন আমরা স্ট্রাকচার ড্র করব তখন আমরা দেখব যে কি শেপ হতে পারে। মানে ধরো এখানে একটা A আছে, তার সাথে বন্ড আছে ধরো B, তাহলে এর সাথে ধরো একটা লোন পেয়ার আছে, এরকম ধরনের স্ট্রাকচার হতে পারে। বাট নর্মালি আমাদের দেখতে পাবো যে নর্মালি আমরা এখানে লিনিয়ার শেপ দেখতে পাবো, লিনিয়ার জিওমেট্রিও দেখতে পাবো। ঠিক আছে, মানে এবারে জিনিসটা ক্যালকুলেশনটা কিরকম করতে হয়, ক্যালকুলেশন কি করে করতে হবে, এবং হাইব্রিডাইজেশনও পাবো SP। তাহলে দুটো জিনিস এখানে পরিষ্কার করে এখান থেকে, যে যখন টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার 2 হবে তখন যাই সিচুয়েশন থাক না কেন আমার হাইব্রিডাইজেশন অলওয়েজ SP হবে, জিওমেট্রি অলওয়েজ লিনিয়ার হবে।
শেপ যদি লোন পেয়ার থাকে তবে পরিবর্তন হয়। আগের দিনে ডিসকাস করেছি যে লোন পেয়ার থাকলে সেখানে জিওমেট্রি পরিবর্তন ঘটে যায়, সরি সেখানে একটা নতুন ধরনের জিনিস তৈরি হয় যাকে আমরা শেপ বলছি। বাট যদি লোন পেয়ার না থাকে তাহলে জিওমেট্রি ইকুয়াল টু শেপ তৈরি হয়। তাহলে ক্যালকুলেশনটা করব কি করে, আমরা একদম BECL2 এর এক্সাম্পল দিয়ে দেখি। ঠিক আছে, তাহলে দেখো কি ছিল, P ইকুয়াল টু হাফ V প্লাস A প্লাস A মাইনাস C। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম কে, যার সংখ্যা কম সে সেন্ট্রাল অ্যাটম বলেছিলাম। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নিশ্চয়ই আমার BE আছে, আর এখানে কিছু আছে, সেন্ট্রাল কিছু নেই, তাহলে বেরিলিয়াম। তাহলে বেরিলিয়ামের V কত, ভ্যালেন্স সেল ইলেকট্রন, ভ্যালেন্স সেল বা যোজ্যতা কক্ষে বেরিলিয়ামের কটি ইলেকট্রন আছে, বেরিলিয়াম 1s2, বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 4। ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাহলে বেরিলিয়াম 1s2 2s2। ঠিক আছে, তাহলে যোজ্যতা কক্ষ মানে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন। তাহলে সর্ববহিস্থ কক্ষে কয়টি ইলেকট্রন আছে, দুটি ইলেকট্রন আছে। তাহলে ভি কত, ভি হচ্ছে 2, তাহলে হয়ে যাবে হাফ 2 প্লাস এল, এক যোজি ক্লোরিন যোজ্যতা 1, এতে এগুলো আর আলাদা করে বলছি না কেন ক্লোরিন এক যোজি, আর এখানে বলার কোনো দরকার নেই। তাহলে টোটাল হয়ে যাচ্ছে, অ্যানায়নিক চার্জ আছে, ক্যাটায়নিক চার্জ আছে নেই, তাহলে বাদ, তাহলে হয়ে গেল 4/2, তাহলে হয়ে গেল এখানে 2, তাহলে টোটাল পি হচ্ছে 2। এবারে এল ইকুয়াল টু হয়ে যাবে বন্ড পেয়ার, তাহলে এল এর সংখ্যা কত, এখানে এল হচ্ছে 2, তাহলে যে দুটো পেয়ার ছিল সেই দুটোই হচ্ছে আমার বন্ড পেয়ার, সেই দুটোই বন্ড পেয়ার। তাহলে লোন পেয়ার কি হবে, লোন পেয়ার পি মাইনাস বিপি, তাহলে লোন পেয়ার হয়ে গেল 0, অর্থাৎ স্ট্রাকচারটাতে কোনো লোন পেয়ার নেই, স্ট্রাকচারটাতে কোনো লোন পেয়ার নেই। তার মানে ঘটনাটা কিরকম ঘটবে, বিই ঠিক আছে দুটোই বন্ড পেয়ার, তাহলে দুটো বন্ড পেয়ার এইভাবে একে অপরের অপোজিটে চলে যাবে। ঠিক আছে, এবং এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল দাঁড়াবে 180 ডিগ্রি। স্যার এটা কেন হচ্ছে, এটার কথাটা আগের দিনে বলেছিলাম যে ম্যাক্সিমাম লোন পেয়ার এবং বন্ড পেয়ার তারা সর্বোচ্চ ডিস্টেন্স অতিক্রম বা সর্বোচ্চ দূরত্বে থাকার চেষ্টা করে। তার কারণ হচ্ছে সেখানে নিজেদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে, বন্ড পেয়ার বিকর্ষণ বল কাজ করে, বা লোন পেয়ার থাকলে লোন পেয়ার বন্ড পেয়ার, বা যদি দুটো লোন পেয়ার থাকে তাহলে লোন পেয়ার রিপালশন কাজ করবে। তাই এরা একে অপরের সবচেয়ে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। এবার জাস্ট একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে ধরো তোমার কাছে, ধরো এরকম ভাবে এখানে বিইটা ছিল ধরো, তাহলে আমি যদি ক্লোরিনটাকে এরকম আর এরকম রাখি, ঠিক আছে, আমাদের স্যার কেউ বলে দেয়নি এর 180 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে, কেন করলেন এটা, এইভাবে তো স্যার রাখতে পারতেন, কিন্তু এইভাবে রাখলে চিন্তা করে দেখি যে দুটোর মধ্যে কার একটা বিকর্ষণ বল কাজ করতো, তাহলে এই বিকর্ষণ বলটা সবচেয়ে মিনিমাম কখন হবে, সবচেয়ে কম কখন হবে, সেই ঘটনাটা তোমাকে দেখতে হবে, সেই চিন্তা ভাবনাটা তোমাকে করতে হবে যে আমি দুটো ক্লোরিনকে কত দূরে রাখলে তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হবে। বুঝতেই পারছি, এই ক্লোরিনটাকে আমি সরিয়ে এনে, ঠিক একদম ক্লোরিনটাকে যদি আমি এখানে সরিয়ে আনি এবং এখান থেকে যদি না রাখি, আমি যদি ক্লোরিনটাকে ওখানে না রাখি, তাহলেই এটা অটোমেটিক্যালি যদি একদম উল্টো দিকে পৌঁছে দিই, তাহলে এদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হবে, অর্থাৎ বন্ড পেয়ার রিপালশন সবচেয়ে কম হবে। এবং দেখো তো এটা সরল রেখার মতো দেখাচ্ছে, একটা পুরো সরল রেখা, সেই জন্য এটা হয়ে গেল সরল রৈখিক, এখানে কোনো লোন পেয়ার নেই, তাই এদের মধ্যে কোনো শেপ বা জিওমেট্রি কোনো চেঞ্জ হচ্ছে না। তাই BeCl2, তোমাকে যদি কেউ বলে যে BeCl2 জ্যামিতিক আকৃতি কি, তুমি বলবে সরল রৈখিক। ঠিক আছে, জ্যামিতিক আকৃতি কি যদি কেউ বলে তুমি বলবে সরল রৈখিক। ক্লিয়ার? তাহলে কিভাবে ক্যালকুলেশনটা হলো বুঝতে পারা গেল। প্রথমে সেন্ট্রাল অ্যাটম যেটা তার ভি ক্যালকুলেট করব, এল মানে যতগুলো অ্যাটম অ্যাট আছে সেটা দেখব, তারপরে অ্যানায়নিক চার্জ ক্যাটায়নিক চার্জ এগুলো দেখব। ক্লিয়ার? এরপরে CO2টাকে বলি, ধরো CO2
এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখছি, যেটা মাথায় রাখবে, যে যদি সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে একযোজি মৌল যুক্ত না থাকে, তাদেরকে আমরা এই ফর্মুলাতে কাউন্টিং এর মধ্যে আনবই না, কারণ আমার লাগে না। এটা নতুন ধরনের থিওরি। কেন? তার কারণ হচ্ছে যে এই যে ডাবল বন্ডগুলো এরা বা ট্রিপল বন্ডগুলো এরা আমার স্ট্রাকচার ডিটারমিনেশনে কোনো রকম জায়গা পালন করে না, কোনো রকম জায়গা থাকে না, তাই জন্য ওদের কোনো গুরুত্ব আমরা ক্যালকুলেশনের সময় দেব না। তার জন্য আমি এখানে একযোজি এরা নয়, কারণ অক্সিজেন দ্বিযোজি, তাই আমি যখন ক্যালকুলেশনটা করব হাফ ভি প্লাস এল প্লাস এ মাইনাস সি, তাহলে এখানে এল হয়ে যাবে আমার কিন্তু 0, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে এল হয়ে যাবে 0। তাহলে ভি কত হবে? কার্বনের জন্য, কার্বনের যোজ্যতা কক্ষের ইলেকট্রন কটি? 4টি, তাই তো? তাহলে কার্বনের যদি 4 হয় তাহলে 4/2, তাহলে 2, তাহলে 2 হলে তার জিওমেট্রি তার হাইব্রিডাইজেশন হয়ে গেল কি sp, তার শেপ হয়ে গেল তার জিওমেট্রি কি হলো? জিওমেট্রি হয়ে গেল তখন সরল রৈখিক। সরল রৈখিক, সেই জন্য স্ট্রাকচারটা কি হবে? এই যে কার্বন হবে। এইবারে স্যার এখানে আমার কটা কি হবে না হবে, দেখো একটা মাথায় রাখবে, এখানে যখন দ্বিযোজি মানে সে দুটো বন্ড তৈরি করে, বাট আমরা মাথায় রাখবো যে দ্বিযোজি হোক বা ত্রিযোজি হোক, সেগুলোকে আমরা সিঙ্গেল বন্ডের মতোই ট্রিট করব, সেগুলোকে আমরা সিঙ্গেল বন্ডের মতোই ব্যবহার করব, যেগুলোকে সিঙ্গেল সুপার পেয়ারও বলা হয়ে থাকে এদেরকে। ঠিক আছে, কারণ মাল্টিপল বন্ড তারা টোটাল যে আমার মলিকিউলের স্টিরিওকেমিস্ট্রি আছে, টোটাল যে মলিকিউলের জিওমেট্রিক্যাল শেপ, জিওমেট্রিক্যাল জায়গা আছে, তাতে কোনো রকম ভাবে এফেক্ট ফেলে না। শুধুমাত্র আমাদের প্রাইমারি বন্ড বা সিগমা বন্ড যেটা, সেটা এফেক্ট ফেলে, পাই বন্ড এফেক্ট ফেলে না, তাই এদেরকে আমরা কাউন্টিং এর মধ্যে আনবই না। তাহলে এখানে কোনো লোন পেয়ারও নেই, কারণ দুটোই অক্সিজেন আছে, দুটোকেই আমরা সিঙ্গেল বন্ড হিসাবে ক্যালকুলেট করব। বাট আমরা জানি দ্বিযোজি, তার মানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড হবে, কারণ কার্বনের কাছে কার্বনের টোটাল 4টে বন্ড আমাকে ফিল আপ করতে হবে। এগুলো কিছুটা আমার লুইস ডট স্ট্রাকচার চিন্তা ভাবনা করলে জিনিসটা হয়ে যাবে। কিন্তু যে এই যে শেপটাই যে এরকমই হবে, কারণ আমি শেপটা এরকমও তো করতে পারতাম, কিন্তু সেটা যে কেন স্যার এই এক্স্যাক্টলি শেপটা হচ্ছে বা এই এক্স্যাক্টলি স্ট্রাকচারটা যে CO2 এটাই, এইটা আমাকে বলে দিল ভিএসিপিআর। এটাই হচ্ছে ভিএসিপিআর এর সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, বা তোমার যে কনসেপ্টটা শিখছো তার গুরুত্বপূর্ণ জায়গা, যে এখানে দুটো অক্সিজেনকে একে অপরের থেকে 180 ডিগ্রিতে নিয়ে চলে যাও, তাহলে তাদের মধ্যে রিপালশন সবচেয়ে কম। তাহলে CO2 এবং এই যে স্ট্রাকচার ড্র হচ্ছে, এদের মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্ট, যে এরপরে আমরা এখান থেকে ডাইপোল মোমেন্ট দেখবো, দ্বিমেরু ভ্রামক দেখবো, যেগুলো স্ট্রাকচার না জানলে কোনো প্রশ্নের উত্তর আমরা করতে পারবো না। আরো কত জিনিস আছে, অ্যাসিডিটি দেখতে পারি আমরা, বন্ড রিঅ্যাক্ট করে কিভাবে সেটা দেখতে পারি। সেই প্রত্যেকটা জিনিস কিন্তু স্ট্রাকচার ডিটারমিনেশনের উপর খুব ইম্পর্টেন্ট। সেই জন্য মাথায় রাখবে যে যদি এসপি হয়, যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার 2 হয়, তখন তার জিওমেট্রি হয়ে যাবে সরল রৈখিক। ক্লিয়ার? আশা করি এখানে কারোর কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইবারে যদি পি, বিপি, এলপি, জিওমেট্রি, শেপ, হাইব্রিডাইজেশন, তাহলে প্রথমে যদি 3 হয়, যদি 3 0, তাহলে জিওমেট্রি কি হয়ে যাবে? জিওমেট্রি হবে ট্রাইগোনাল প্ল্যানার और ত্রিকোণীয় সমতলীয়। ঠিক আছে, কি বললাম? যদি 3 হয়, বন্ড পেয়ার 3, লোন পেয়ার 0, তাহলে তখন জিওমেট্রি হয়ে যাবে ট্রাইগোনাল প্ল্যানার বা ত্রিকোণীয় সমতলীয়। ঠিক আছে, ক্লিয়ার? শেপ
একই, কারণ জিওমেট্রি ইকুয়াল টু শেপ হয়। হাইব্রিডাইজেশন তিনটে আছে, তার মানে প্রথমে এস বসবে, তারপরে দুটো পি বসবে, তাহলে হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp2। তাহলে sp2 হাইব্রিডাইজেশন হলে তখন তার জিওমেট্রি হয় ত্রিকোণীয় সমতলীয়। এইবারে যদি এখানে দুটো বন্ড পেয়ার, একটা লোন পেয়ার থাকে, যদি এখানে দুটো বন্ড পেয়ার এবং একটা লোন পেয়ার থাকে, তখন কি হবে? তখন তাহলে কি হবে? দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার থাকলে সেটাও এবার আমি দেখে নিই। তখন জিওমেট্রি তো আমার যা ছিল ছিল, ট্রাইগোনাল প্ল্যানারই হবে, কারণ জিওমেট্রির কোনো পরিবর্তন হয় না। কি হবে? জিওমেট্রি নট ইকুয়াল টু শেপ হবে, মানে জিওমেট্রি পরিবর্তন থেকে শেপ হয়ে যায়, সরি শেপ পরিবর্তন হয় না বলবো না, বাট জিওমেট্রি আমার কিন্তু অলওয়েজ ট্রাইগোনাল প্ল্যানারই থাকবে, বাট সেটা পরিবর্তন হয়ে যায়। কি রকম? দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার, ঠিক আছে? মানে ধরো এখানে যেটা আছে সে ধরো আছে AB3, কারণ তিনটেই বন্ড পেয়ার। এরপরে ধরো এরকম মলিকিউল আছে AB2E, ধরো যেখানে ই কে আমরা লোন পেয়ার বলছি, ঠিক আছে? তার মানে এরকম দুটো বি থাকবে এবং একটা লোন পেয়ার থাকবে, এইরকম সেটটা, এইরকম দেখতে হবে জিনিসটা। দেখো তো এটা অনেকটা বেঁকে যাওয়ার মতো হয়ে গেছে, বেঁকে গেছে যেন, ঠিক আছে? সেনে এটাকে বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে বেন্ট শেপ, বেন্ট অর ভি শেপ বলা হয়ে থাকে এটাকে, ঠিক আছে? কখন হবে? যদি একটা লোন পেয়ার উপস্থিত থাকে। বাট হাইব্রিডাইজেশন কোনো পরিবর্তন হবে না? হবে না, sp2 থেকে যাবে, হাইব্রিডাইজেশন sp2 থেকে যাবে, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। এরপরে যদি তিনটে পেয়ারের মধ্যে একটি বন্ড পেয়ার দুটি লোন পেয়ার থাকে, এই স্ট্রাকচার যদিও খুব একটা এক্সিস্টই করে না ধরে রাখতে পারো, বাট তাও আমরা পসিবিলিটির জায়গাতে আসছি, জিওমেট্রি তাই হবে। শেপ কি হতে পারে? ধরো এ আছে এরকম, বি আছে এবং দুটো লোন পেয়ার আছে, কিন্তু আমরা আগেও বলেছি যে লোন পেয়ার যেটা হবে, লোন পেয়ার শেপ ডিটারমিনেশন করবে না, লোন পেয়ার অনুসারে আমরা শেপটা দেখবো না, শেপ আমরা অলওয়েজ দেখবো শুধুমাত্র বন্ড পেয়ার উপর বেসিস করে। তাহলে আমি যদি বন্ড পেয়ারটার কথা দেখি, তাহলে বন্ড পেয়ারটা দেখা একটা সরল রৈখিক স্ট্রাকচার দেখা যাচ্ছে। তাহলে যদি কোনোভাবে টোটাল ইলেকট্রন পেয়ারের মধ্যে আমার একটি বন্ড পেয়ার এবং দুটি লোন পেয়ার থাকে, তখন সেটাকে আমি তখন বলে দেবো লিনিয়ার স্ট্রাকচার। যদি কোনো স্ট্রাকচারের মধ্যে আমরা পাই এবং হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp2, এখানে কোনো পরিবর্তন নেই, বাট এটা দেখতে পাবো না খুব একটা, বাট যদি কোথাও পাই তখন আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাবো, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে জায়গাটা ক্লিয়ার হলো কিভাবে কি হচ্ছে। এই চার্টটা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত বারবার নিজে দেখবে, কল্পনা করবে যে কিরকম ভাবে আমরা কোন জিনিসটাকে রাখতে পারি। এবার আমরা ডাইরেক্ট এক্সাম্পলের দিকে যাই। ধরো BF3, ঠিক আছে? BF3, তাহলে এখানে এক্সাম্পলটাকে এখানে বোরন আমার সেন্ট্রাল অ্যাটম, তাহলে হাফ বোরনের কত হবে? বোরনের যোজ্যতা কক্ষের V+L+A-C, তাহলে এখানে টোটাল P ইকুয়াল টু এইটা, তাহলে হাফ বোরনের 3, L কত টোটাল, এখানে কটা আছে একযোজি? 3টে, তাহলে এখানে 3 হয়ে যাবে L, তাহলে এখানে 3, কোনো অ্যানায়নিক চার্জ নেই, কোনো ক্যাটায়নিক চার্জ নেই, তাহলে টোটাল হয়ে যাবে 6/2, তাহলে টোটাল হচ্ছে 3। এটা পুরোগুলোই সবগুলোই আমার বন্ড পেয়ার, এখানে কোনো লোন পেয়ার নেই, লোন পেয়ার 0, তাই জন্য জিওমেট্রি যা ছিল তাই শেপ হয়ে যাবে। তাহলে সেটা হবে ত্রিকোণীয়, কি বলেছি? ট্রাইগোনাল প্ল্যানার, ত্রিকোণীয় সমতলীয়, মানে এই রকম দেখতে হবে, মানে একটা ত্রিকোণ, একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজের 3টে কোণে 3টে ফ্লুরিন থাকবে
এবং এটা একটা সমতল, একটা প্লেন, মানে তুমি তোমার হাতটা চিন্তা করো, এই হাতটা যদি একটা সমতল ভাবো, তাহলে ঠিক হাতের কেন্দ্রবিন্দুতে একটা বোরন আছে, তার একটা কোণে তুমি যদি হাতের তালুর উপর একটা ত্রিভুজ আঁকো তাহলে বুঝতে পারবে একদম মাঝে তাহলে একটা বোরন আছে, তার একটা কোণে ফ্লুরিন আছে, আরেকটা কোণে ফ্লুরিন আছে, এবং সোজা আরেকটা কোণে ফ্লুরিন আছে। তাহলে এইভাবে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি ত্রিকোণীয় সমতলীয়। ঠিক আছে, ত্রিকোণীয় সমতলীয়। এবং এখানে বিএফ এফবিএফ এই বন্ড অ্যাঙ্গেলটা হয়ে থাকে 120 ডিগ্রি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো বলছি, যে এর আগে যেটা 180 ডিগ্রি, এরপরে দেখো আস্তে আস্তে ওরা কি করছে, আস্তে আস্তে বন্ড অ্যাঙ্গেলটা কমতে শুরু করছে, 120 ডিগ্রিতে চলে এসছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে 180 ডিগ্রি করার কোনো জায়গা নেই আমার, এখানে 180 ডিগ্রি করার জায়গা নেই, কারণ এটা হচ্ছে এর যে বন্ধন কোণটা সেটা 120 ডিগ্রি হতে হবে। বুঝতে পারছো? এইভাবে আমরা স্ট্রাকচার ডিটারমিনেশন করতে পারি। এরপরেরটা খুব ইম্পর্টেন্ট, এরপরে যে এক্সাম্পল গুলো দেব সেগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ পি, বিপি, এলপি, জিওমেট্রি, শেপ, হাইব্রিডাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, এইটা খুব ভালো করে করবে। এইটা যখন পি 2 3 খুব একটা ইম্পর্টেন্ট হয়তো অতটা নয়, বাট এটা খুব ইম্পর্টেন্ট। এখানে 4, যদি 4টাই বন্ড পেয়ার, 0 রোল পেয়ার, তখন জিওমেট্রি কি হয়? জিওমেট্রি হয় টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। চতুস্তলকীয় শেপ একই, হাইব্রিডাইজেশন তাহলে এস, আর 4টে আছে মানে পিপিপি, তাহলে টোটাল sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, ক্লিয়ার? আমরা একদম ডাইরেক্ট এরপরে এক্সাম্পলে আসছি। কি রকম? 4টেই বন্ড পেয়ার, 4টেই লোন পেয়ার। ঠিক আছে, ধরো CH4, আগে লিখেই দিই তারপরে এক্সাম্পলে আসবো। আগে বলি, তাহলে তুলনাটা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো 4টের মধ্যে 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, তখন তার জিওমেট্রি যা ছিল তাই, জিওমেট্রি কোনো পরিবর্তন হবে না। শেপ কি হয়ে যাবে? শেপ হয়ে যাবে পিরামিডাল, অর্থাৎ পিরামিডের মতো, অথবা পিরামিডীয়। শেপ হয়ে যাবে পিরামিডীয়, অর্থাৎ পিরামিডের মতো আকৃতি হয়ে যাবে। ঠিক আছে, হাইব্রিডাইজেশন sp3। এবার যদি 4টে পেয়ারের মধ্যে, মানে এটা কি রকম? ধরো এটা আছে AB4, এটা কি রকম? ধরো আছে AB3E, সরি। এবার যদি দুটো বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার থাকে, মানে কি রকম? AB2E2, এখানে ই কে আমরা লোন পেয়ার বলছি। তাহলে তখন জিওমেট্রি আমার একই থাকবে, মাথায় রাখবে। শেপ কি হয়ে যাবে? শেপ হয়ে যাবে তখন বেন্ট বা ভি শেপ হয়ে যাবে, এবং হাইব্রিডাইজেশন একই রকম sp3। তার মানে দেখো তিনটেরই হাইব্রিডাইজেশন sp3, বাট শেপ প্রত্যেকটার আলাদা হয়ে গেল ডিউ টু দ্য প্রেজেন্স অফ লোন পেয়ার। অর্থাৎ যেটা আগের দিন আমরা ভিএসিপিআর এর থিওরির সময় বলেছিলাম, যে লোন পেয়ার থাকলে স্ট্রাকচারটাকে ডিফরমেশন করে দেয়, কারণ লোন পেয়ার নিজে মুক্ত থাকতে চায়, দ্যাটস ওয়াই তার স্ট্রাকচার সে অনেকটা পরিবর্তন করে দিতে পারে, স্ট্রাকচার পরিবর্তন করতে চায়। ক্লিয়ার? এবার আমরা এক্সাম্পল দিয়ে পরপর আসছি। কি কি? ধরো CH4, NH3 এবং H2O। ওকে,
তাহলে প্রথমে আমরা CH4 এর ক্ষেত্রে দেখি কি হবে। এখানে P ইকুয়াল টু হাফ V প্লাস L প্লাস A মাইনাস সি। ঠিক আছে, তাহলে V কত? কার্বনের জন্য 4, L কত? 4, L A নেই, C নেই, তার জন্য আমার এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে 8/2 সো 4। তাহলে এখানে L ইকুয়াল টু বিপি, তাহলে ইকুয়াল টু 4। তাহলে বন্ড পেয়ার চারটেই, তাহলে লোন পেয়ার 0, তার মানে আমার সেপ কি হয়ে যাবে? আবার দেখো এখানে বন্ড পেয়ার 4, লোন পেয়ার 0, তখন আমার আমার জিওমেট্রি কি হচ্ছে? চতুস্তলকীয়। কি রকম চতুস্তলকীয়? মানে চারটে তল। ছোটবেলা থেকে যে স্ট্রাকচারটা দেখে এসেছি, এবং এখানে বন্ধন কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট। মানে চারটে তল এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা এটার নাম হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। ঠিক আছে, তোমরা গুগলে সার্চ করবে CH4 এর স্ট্রাকচার, সেখানে তোমরা টেট্রাহেড্রাল যে শেপটা, সেটা পুরো টোটালটা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। নাহলে পরের দিন আমি সমস্ত যে স্ট্রাকচার গুলো, সেগুলো তোমাদের 3D ভিউ দিয়ে একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কি হলো বুঝতে পারলে? যেখানে যেহেতু কোনো লোন পেয়ার নেই, আমার কোনো স্ট্রাকচারে ডিফরমেশন হলো না। তারপরে আমরা চলে যাই অ্যামোনিয়ার ক্ষেত্রে। হাফ V প্লাস L প্লাস A মাইনাস সি। তাহলে এখানে হাফ, V কত? 5, L কত? 3, A নেই, C নেই, তাহলে 8/2 সো হয়ে গেল 4। তাহলে এখানেও 4, বাট এখানে 4 ইকুয়াল টু চারটের মধ্যে L কত? এখানে L ইকুয়াল টু বন্ড পেয়ার ইকুয়াল টু 3, তাহলে লোন পেয়ার কত? লোন পেয়ার হচ্ছে 4 - 3 অর্থাৎ 1। তাহলে এখানে আমার একটি লোন পেয়ার আছে। তাহলে যদি একটি লোন পেয়ার থাকে, তখন আমার শেপ পরিবর্তন হয়ে গেল কি? পিরামিডাল শেপ বা পিরামিডীয়। মানে কিরকম? একটা জিনিস দেখো, তাহলে খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবে। যে ঠিক এইটা যদি চিন্তা করো, তাহলে স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে। দেখো এটা ঠিক একটা পিরামিডের মতো লাগছে। যদি দেখো একটা পিরামিড দেখেছো তো? পিরামিডটা এরকম একটা উঁচু মতো থাকে, উপরের দিকটা এরকম, তাহলে এটা পিরামিডের মতো থাকছে, এবং যেখানে লোন পেয়ারটা এরকম উপরের দিকে থাকছে, লোন পেয়ারটা উপরের দিকে, এবং বাকি যে স্ট্রাকচারটা একটা পিরামিডের মতো আসছে, একটা পিরামিড। ঠিক আছে, এবং এই জন্য এখানে কি হচ্ছে? এখানে তাহলে যেহেতু লোন প্যাডটা উপরে উপস্থিত আছে, লোন প্যাডটা মুক্ত হতে চাইবে, লোন প্যাডটা ছড়িয়ে যেতে চাইবে, তাই লোন প্যাডটা ছড়িয়ে যাওয়ার জন্য এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা কমে গিয়ে দাঁড়ায় 107 ডিগ্রিতে। ঠিক আছে, বুঝতে পারলে? এর বন্ড প্যাডটা কমে গিয়ে দাঁড়াচ্ছে কোথায়? 107 ডিগ্রিতে। এবার H2O এর ক্ষেত্রে দেখি, হাফ V প্লাস L প্লাস A মাইনাস সি, তাহলে হাফ। এখানে সেন্ট্রাল একটাই অক্সিজেন, তাহলে অক্সিজেনের জন্য কত? 6, L কত? 2, তাহলে 8/2 সো 4, একই রকম। তাহলে এখানে বিপি কত? L কত? 2, তাহলে বিপি হচ্ছে এখানে 2, তাহলে এলপি কত? এলপিও হয়ে গেল 2, অর্থাৎ লোন পেয়ার দুটো। তাহলে কিরকম হবে? ঠিক খরগোশের মতো। দেখো কিরকম, খরগোশের যেমন দুটো কান থাকে, ওরকম দুটো কান এরকম বেরিয়ে যাবে। মিকি মাউসের যেমন দেখেছি আমরা, এরকম দুটো কান বেরিয়ে যাবে, কান দুটো থাকবে এরকম, এখানে স্ট্রাকচার। এবং দেখো তো, এটা যদি লক্ষ্য করো, যদি উল্টো দিক থেকে দেখো, একটা ভির মতো লাগছে। এই যে দেখো, একটা ভি মতো লাগছে। এই যে আমি দেখো, এই দেখো, এই দেখো, এটা ভির মতো লাগছে। সেটা এটাকে বলা হয়ে থাকে
ভি শেপ প্রচুর বার প্রশ্ন এসেছে কিন্তু যে H2O শেপ কি, NH3 শেপ কি, তাহলে এটা হয়ে যাবে ভি শেপ। এবং এখানে যেহেতু দুটো লোন পেয়ার, তাই লোন পেয়ার রিপালশন হবে। আমরা জানি লোন পেয়ার রিপালশন সবচেয়ে বেশি, কারণ ওরা মুক্ত, ওরা ছুটোছুটি করতে চায়, ধাক্কা লাগে, তাদের মধ্যে সবচেয়ে বেশি বিকর্ষণ হয়। এবং দুটো লোন পেয়ার থাকার জন্য, এত বেশি বিকর্ষণের জন্য এই বন্ড অ্যাঙ্গেলটা তখন হয়ে যায় 104 ডিগ্রি। এই বন্ড অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসতে পারে, যেখানে তিন ধরনের, প্রত্যেকটার হাইব্রিডাইজেশন একই রকম, বাট প্রত্যেকটার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল আলাদা। যখন কোনো লোন পেয়ার নেই তখন বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি, যখন একটা লোন পেয়ার এলো তখন বন্ড অ্যাঙ্গেল হয়ে গেল 107 ডিগ্রি, আর যখন দুটো লোন পেয়ার এলো তখন বন্ড অ্যাঙ্গেল হয়ে গেল 104 ডিগ্রি। বুঝতে পারলে? এইভাবে পুরো জায়গাটা ক্লিয়ার হলো যে আমরা CH4 এর জন্য কি দেখতে পাচ্ছি, NH3 এর জন্য কি দেখতে পাচ্ছি, এবং H2O এর জন্য কি দেখতে পাচ্ছি। আজকে আমরা একদম জেনারেল কিছু কিছু এক্সাম্পল দেব, পরের দিনে আমরা আলাদা আলাদা আরো কিছু যে এক্সাম্পল গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ক্লিয়ার? তাহলে এটা গেল টোটাল। যখন আমাদের টোটাল নাম্বার অফ পি 4 হয় তার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা ভালো করে এটা অবশ্যই দেখবে। এরপরে যদি পি, তারপরে বন্ড পেয়ার, লোন পেয়ার, জিওমেট্রি, শেপ এবং হাইব্রিডাইজেশন। তাহলে এবারে যদি পি 5 হয়, যদি বন্ড পেয়ারও 5 হয়, যদি লোন পেয়ার 0 হয়, তখন তার জিওমেট্রি কি হবে? তখন তার জিওমেট্রি হয়ে যায় TBP, মানে ট্রাইগোনাল বাই পিরামিডাল, অর্থাৎ ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়। মানে কিরকম? ধরো এটা কি AB5 ধরো, তার মানে ধরো এ এখানে স্ট্রাকচারটা যদি লক্ষ্য করো, আমরা ধরো একটা পোর্শন যদি আমি এখানে যদি একটা পোর্শন এখানে আমি দেখি, তাহলে দেখো ওপরের দিকটায় একটা পিরামিড দেখতে পাচ্ছ, আর নিচের দিকটায় একটা পিরামিড দেখতে পাচ্ছ। মাঝে কি আছে? একটা ত্রিকোণ আছে। ভালো করে একটু চিন্তা করো, মাঝখানটায় দেখো একটু ত্রিকোণ আছে, ওপরের দিকে একটা পিরামিড দেখতে পাওয়া যাচ্ছে, আর নিচের দিকটা একটা পিরামিড দেখতে পাওয়া যাচ্ছে। এই জন্য এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ঠিক আছে? কি বলছে স্ট্রাকচারটাকে? কি বলছে? ট্রাইগোনাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ওকে, তাহলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় কেন বলা হচ্ছে সেটা বুঝতে পারা গেল, যে এখানে দুটো আমার ত্রিকোণের কাছে উপরে একটা পিরামিড আছে, নিচে একটা পিরামিড আছে, সেটা এটাকে আমি বলছি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। শেপ তো একই রকম, কারণ কোনো লোন পেয়ারের চেঞ্জ নেই। হাইব্রিডাইজেশন কি হবে? দেখো sp3 এবং চলে আসবে তারপরে ডি, তাহলে হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp3d। ক্লিয়ার? তাহলে যদি 5টাই বন্ড পেয়ার 0 লোন পেয়ার থাকে, তখন আমরা তাকে বলবো ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, এবং তার হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp3d। ক্লিয়ার? তাহলে এরপরে যদি আমাদের অন্য কোনো চেঞ্জ হয় তখন কি হবে সেটাতে এবার আমরা আসছি। তার মানে ধরো যদি 4টা বন্ড পেয়ার
লোন পেয়ার থাকে, যদি তিনটে বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার থাকে, আর যদি দুটো বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার থাকে। ঠিক আছে, যদি চারটে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার থাকে, যদি তিনটে বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার থাকে, আর যদি দুটো বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার থাকে। জিওমেট্রি প্রত্যেকের টিবিপি। শেপ কি হবে? যদি চারটে বন্ড পেয়ার, একটি লোন পেয়ার থাকে, তখন তার শেপ হয়ে যায় সি স। ঠিক আছে, হাইব্রিডাইজেশন sp3d। মানে কি রকম? যদি a b4 e হয়, যদি a b3 e2 হয়, তখন তার স্ট্রাকচার হয়ে শেপ হয়ে যাবে টি শেপ বা টি আকৃতি, এবং তার হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp3d। এবার যদি দুটো বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার, অর্থাৎ যদি এ বি টু দুটো বন্ড পেয়ার, তিনটে লোন পেয়ার যদি থাকে, এ বি টু ই থ্রি যদি থাকে, তখন তার জিওমেট্রি হয়ে যাবে টিবিপি, বাট শেপ হয়ে যাবে তখন তার লিনিয়ার, এবং তার হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp3d। ক্লিয়ার? তাহলে যদি একটি লোন পেয়ার থাকে তখন সি স, যদি দুটি লোন পেয়ার থাকে তখন টি শেপ, যদি তিনটি লোন পেয়ার থাকে তখন হয়ে যাবে লিনিয়ার। কি রকম? এক্সাম্পল দিয়ে দেখি। ধরো প্রথমেই আছে PCl5, তারপরে ধরো SF4, তারপরে ধরো ClF3, এবং লাস্ট এক্সাম্পলটা ধরো I3 মাইনাস। ঠিক আছে, চারটে এক্সাম্পল। প্রথমে এখানে তাড়াতাড়ির মধ্যে একটু করছি। তাহলে ভি হাফ, ভি প্লাস এল প্লাস এ মাইনাস সি, তাহলে হাফ। ভি কত? 5, এল কত? 5, তাহলে 10/2, তাহলে টোটাল হয়ে গেল 5। তাহলে এখানে পাঁচটাই বন্ড পেয়ার, তাহলে লোন পেয়ার 0। লোন পেয়ার যদি 0 হয়, শেপ কিরকম হবে? যেটাই জিওমেট্রি সেটাই শেপ। তাহলে এরকম ত্রিকোণে তিনটে ক্লোরিন এরকম থাকবে, এবং ওপরের দিকে একটা ক্লোরিন, নিচের দিকে আরেকটা ক্লোরিন থাকবে। এবং এখানে কিছু জিনিস এবার আস্তে আস্তে ক্লিয়ার বলি তোমার, যে এই যে ত্রিকোণের যে বন্ডগুলো দেখতে পাচ্ছ, ত্রিকোণের মধ্যে যে তিনটে বন্ড দেখতে পাচ্ছ, এই বন্ডগুলোকে বলা হয়ে থাকে ইকুইটোরিয়াল বন্ড। এবং দেখো উপরের যে বন্ডগুলো, এগুলো টুয়ার্ডস অ্যাক্সিস বন্ড আছে, মানে টুয়ার্ডস হেভেন, স্বর্গের দিকে। ঠিক আছে, সেখানে এটাকে বলা হয়ে থাকে অ্যাক্সিয়াল বন্ড। এই ইকুইটোরিয়াল বন্ডগুলো প্লেনটার মধ্যে থাকে, এবং অ্যাক্সিয়াল বন্ডগুলো সেগুলো প্লেনের উপরের দিকে এবং নিচের দিকে। তাহলে ইকুইটোরিয়াল বন্ডগুলো প্লেনে থাকে, এবং অ্যাক্সিয়াল বন্ডগুলো উপরের দিকে এবং নিচের দিকে থাকে। অ্যাক্সিয়াল বন্ডগুলোর ডিসটেন্স ইকুইটোরিয়াল বন্ডগুলোর থেকে কিছুটা হলেও বেশি হয়। এগুলো নিয়ে আমরা পরের দিন আবার আলাদা করে কোয়েশ্চেন করে ডিসকাস করব, যে কি কি ধরনের জিনিস হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে এর হাইব্রিডাইজেশন হয়ে গেল sp3d। এবং এই যে ডি অরবিটালটা, এই ডি অরবিটালটা ইউজ হয় dz²। এগুলো যখন আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়ব তখন আরো ভালোভাবে তখন আমরা ডিসকাস করে নেব। ঠিক আছে, sp3d যেটা ডি হচ্ছে, সেই ডিটা হচ্ছে dz²। ক্লিয়ার? এবার এখানে একটা জিনিস দেখো, এই যে ক্লোরিনটা এবং এই যে ক্লোরিনটা, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি।
কিন্তু এই যে প্লেনে যে ক্লোরিন গুলো আছে, সেম প্লেনে যে ক্লোরিন গুলো আছে, অর্থাৎ এই দুটো ক্লোরিন, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত? এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। এবং এই উপরের ক্লোরিন নিচের ক্লোরিনটার এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা তিন ধরনের বন্ড অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, একটা 90 ডিগ্রি, 120 ডিগ্রি এবং 180 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পারছো কোথায় কি বন্ড অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমরা? প্লেনে যে বন্ডগুলো আছে তাদের মধ্যেকার যে বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে 120 ডিগ্রি। আউট অফ দ্য প্লেন যে বন্ড অ্যাঙ্গেল গুলো আছে, মানে যেগুলো উপরের দিকে নিচের দিকে আছে, তার সাথে প্লেনে যে বন্ডটা আছে তাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? এরপর আমরা SF4 এর ক্ষেত্রে দেখি। SF4, তাহলে এখানে P হাফ V প্লাস L প্লাস A মাইনাস C, তাহলে হাফ V কত? V এখানে 6, L কত? 4, তাহলে 10/2, তাহলে 5। 5টার মধ্যে 4টে বন্ড পেয়ার, তাহলে এখানে বন্ড পেয়ার 4, লোন পেয়ার 1। তাহলে বন্ড পেয়ার 4 এবং লোন পেয়ার 1 হলে স্ট্রাকচারটা কি রকম হবে? একটু আমরা ওভারঅল জিওমেট্রিটা এঁকে নেওয়ার পর আমরা স্ট্রাকচারটা ড্র করে নেব। ঠিক আছে? জিওমেট্রিটাতে তো কোনো পরিবর্তন হবে না, দিয়ে লোন পেয়ারটা থাকার জন্য আমার স্ট্রাকচারটার কিছুটা পরিবর্তন, এই হচ্ছে তো গল্প। তাহলে এখানে লোন পেয়ারটাকে আমরা ইকুইটোরিয়াল পজিশনে রাখছি, কেন রাখছি সেটা পরে বলছি। এবং এফ গুলোকে আমরা এরকম চারটে, দুটোকে অ্যাক্সিয়াল, দুটো ইকুইটোরিয়াল। তাহলে এখানে একটা জিনিস লিখে রাখতে হবে যে টিবিপি জিওমেট্রিতে লোন পেয়ার সব সময় ইকুইটোরিয়াল অবস্থানে থাকবে। তার কারণ ইকুইটোরিয়াল অবস্থানে থাকলে তাদের মধ্যেকার যে বিকর্ষণটা সেটা সবচেয়ে কম হয়। আমরা নেক্সট দিনে ইকুইটোরিয়ালে থাকার ফলে কি সুবিধা হয়, আমরা নেক্সট দিন ডিটেলসে একদম বন্ড কতগুলো ডিফারেন্স হচ্ছে না হচ্ছে আমরা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তাহলে দেখো এখানে এটা কিরকম দেখতে লাগছে, আমি যদি স্ট্রাকচারটাকে এইভাবে রাখি তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। সিস মানে তোমরা বাচ্চাদের পার্কে দেখবে এরকম একটা দোলনা থাকে, দেখেছো? ঠিক একদিকে ওঠে একদিকে নামে, দোলনাটার কথা চিন্তা করো, সেই দোলনাটাকে বলা হয়ে থাকে সিস। সেজন্য এটা এরকম দেখতে বলে এই স্ট্রাকচারটার নাম দেওয়া হয়েছে সিস স্ট্রাকচার। বুঝতে পেরেছো? তাহলে এখানে দুটো তিনটে জিনিস ক্লিয়ার করতে হবে। প্রথম কথা হচ্ছে ইকুইটোরিয়াল পজিশনে সবসময় লোন পেয়ারটা থাকবে। ঠিক আছে? কেন থাকবে সেটা আমরা পরের দিনে আরো ডিটেলসে যখন ডিসকাস করব তখন বলে দেব। তাহলে সিস স্ট্রাকচারটা বুঝতে পারা গেল কিভাবে হয়েছে। এবার আমরা ClF3 এর জন্য দেখি। ClF3 তে হাফ V প্লাস L প্লাস A মাইনাস C, তাহলে এখানে V কত? 7, L কত? 3, তাহলে 5। তাহলে 5টার মধ্যে বন্ড পেয়ার কত? 3, লোন পেয়ার কত? তাহলে লোন পেয়ার 2। তাহলে যদি বন্ড পেয়ার 3 এবং লোন পেয়ার 2 থাকে এবং আমাদের নিয়ম অনুসারে আমাদের ক্লোরিন এখানে থাকবে এবং আমি লোন পেয়ার গুলোকে ইকুইটোরিয়াল পজিশনে দেব, এটা আমার বলাই আছে নিয়মের মধ্যে যে টিবিপি জিওমেট্রিতে লোন পেয়ার সবসময় ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। তাহলে দেখো তো জিনিসটাকে যদি ঠিক উল্টো দিকে দাও তাহলে দেখো তো এটা অনেকটা টি এর মতো দেখতে লাগছে, এটা টি এর মতো দেখতে লাগছে, সেজন্য এই শেপটাকে বলা হয়ে থাকে টি শেপ।
এই শেপটাকে বলছি টি শেপ। খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কতবার কত জায়গাতে প্রশ্ন হচ্ছে তার কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করলেই কিন্তু জিনিসটা বাড়বে, ঠিক আছে। তারপর হচ্ছে I3 মাইনাস, এটা করেই আজকে আমরা শেষ করব, ঠিক আছে। নেক্সট আমরা 6 এবং 7 এবং বাকি কিছু ডিসকাশনটা আমরা নেক্সট দিন করব, কারণ ভিএসসি পিআরটা আমাদের তাড়াতাড়ি কোনো দরকার নেই, আমরা আস্তে আস্তেই করছি, আমরা ডিটেলস ডিসকাশন করছি, বেসিক থেকে শুরু করে কনসেপ্ট ক্লিয়ার করছি, সেই জন্যই তোমাদের কিন্তু ভিডিওগুলো এত লেন্দি হয়। এবার আমরা I3 মাইনাসটা আলাদাভাবে করার চেষ্টা করছি। I3 মাইনাস, তাহলে দেখো I3 মাইনাসের মধ্যে স্যার আমি সেন্ট্রাল অ্যাটম কোনটাকে ধরবো? আরে বাবা চিন্তা করো দেখি, আমি যদি একটা আয়োডিনকে সেন্ট্রাল অ্যাটম ধরি, তাহলে বাকি দুটো আয়োডিন তারা অ্যাটাচ থাকবে, ব্যাস। একটা আয়োডিনকে সেন্ট্রাল অ্যাটম ধরলে বাকি দুটো অ্যাটাচ থাকবে, সেটা চিন্তা করলেই গল্পটা শেষ হয়ে গেল। বুঝতে পেরেছো? মানে কি রকম, ধরো হাফ ভি প্লাস এল প্লাস এ মাইনাস সি, তাহলে হাফ ভি কত একটা আয়োডিনের জন্য 7, এল বাকি দুটো আয়োডিনকে এল ধরবো তাহলে 2, অ্যানায়নিক চার্জ আছে একটি, অ্যানায়নিক চার্জ আছে সেজন্য হয়ে যাবে 1, তাহলে হয়ে গেল 10/2, তাহলে 5। তাহলে এই 5টার মধ্যে কটা বন্ড পেয়ার? এল কত 2, তাহলে দুটো বন্ড পেয়ার, তাহলে কটা লোন পেয়ার? 3টে লোন পেয়ার। তাহলে যদি হয় তাহলে স্ট্রাকচারটা বা শেপ কি ছিল? 3টে লোন পেয়ার। লোন পেয়ারকে কোথায় রাখবো? লোন পেয়ারকে কোথায় রাখবো? লোন পেয়ারকে ইকুইটোরিয়াল পজিশনে রাখবো, নিয়ম বলে দেওয়া হয়েছে। এখানে একটা আয়োডিন, এখানে একটা আয়োডিন, তাহলে যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ এটা লিনিয়ার শেপ হয়ে গেছে, এবং এই মাইনাস চার্জটাকে আমরা এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা মাইনাস চার্জ দেখিয়ে দেবো। এখানে 3টে লোন পেয়ার ইকুইটোরিয়াল পজিশনে থাকবে এবং এর তখন শেপ হয়ে গেল লিনিয়ার বা সরল রৈখিক। এর শেপ হয়ে গেল লিনিয়ার বা সরল রৈখিক। বুঝতে পারলে কিভাবে করলাম? যে একটা আয়োডিনকে আমরা সেন্ট্রাল ধরে নিলাম, দিয়ে বাকি দুটোকে আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম। ক্লিয়ার? পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। পরের দিন আমরা যদি আমাদের টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার 6 এবং 7 হয় সেগুলোকে ডিসকাস করব, এবং এর মধ্যে থেকে আরো বিভিন্ন ধরনের যে প্রশ্ন সেগুলোকে আমরা ডিসকাস করব। খুব ইম্পর্টেন্ট ভিডিও, খুবই গুরুত্ব দিয়ে ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। সেই কনসেপ্ট যদি না ক্লিয়ার হয় পরবর্তীকালে প্রচুর সমস্যার মধ্যে পড়বে। তাই তোমাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, যাতে বেশি সংখ্যক ছেলের কাছে বা বেশি সংখ্যক ছাত্রছাত্রীর কাছে ভিডিওগুলো পৌঁছতে পারে। তোমাদের দায়িত্ব সেটাই, আমি আমার দায়িত্ব পালন করছি, যথেষ্ট ডিটেলসের সাহায্যে তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি। তোমাদের এগুলো প্রত্যেকটা এক্সামে, বোর্ড এক্সাম বলো, নিট এক্সাম বলো, যেই মেন এক্সাম বলো, প্রত্যেকটা জায়গাতে কাজে লাগবে। তাই ভিডিওগুলো দেখো এবং বেশি বেশি করে শেয়ার করো, এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলের নাম কেম ও ক্যাফে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।